ভারত ভেবেছে দক্ষিণ এশিয়ায় ভারত হচ্ছে দাদা। ভারতে আমরা কি বলতে শুনছি, তারা আমাদের ভিসা দেবে না, ভালো কথা। বিবিসি রিপোর্ট বলছে কলকাতায় যে শপিং মলগুলো আছে অর্ধেক বিক্রি বাটা কমে গেছে, নিউ মার্কেট বন্ধ হওয়ার দশা। চিকিৎসা দেবে না, পেঁয়াজ দেবে না, স্থলবন্দর বন্ধ করে দেবে। আমি শুরুতেই বিগত সরকারের কয়েকটা উক্তি আপনাকে মনে করিয়ে দিই। শেখ হাসিনা প্রায় একটা কথা বলতেন, আমি না থাকলে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হবে। শেখ হাসিনা আরেকটি কথা বলেছিলেন ভারত সম্পর্কে, ভারতকে আমি যা দিয়েছি সেটা ভারত আজীবন মনে রাখবে। তিনি আরো প্রমাণ করবার চেষ্টা করতেন বাংলাদেশের স্টেবিলিটি একমাত্র বজায় আছে কেবলমাত্র তিনি ক্ষমতায় আছেন বলে। এগুলো একটা বয়ান যেটা একটা ফ্যাসিস্টকে তৈরি করতে হয়, না হলে তার ক্ষমতায় থাকবার ন্যায্যতা তৈরি হয় না। সো তিনি এই ধরনের বয়ানগুলো তৈরি করতেন। তাকে যখন বাংলাদেশের 17 কোটি মানুষ ছুড়ে দেশ থেকে বিদায় করলো, তিনি আশ্রয় নিলেন সেই দেশে, যেই দেশের ব্যাপারে তিনি বলেছিলেন আজীবন তারা মনে রাখবে ভারতকে আমি যা দিয়েছি। এবং সেখানে বসে তিনি, তার হাতে তো 28 লক্ষ কোটি টাকা পাচারের টাকা আছে, বছরে $16 বিলিয়ন ইজ নট আ ম্যাটার অফ জোক। এই টাকাটা তো ছড়ানোই যায়, তাই না? এই টাকা কার কাছে গেছে, কত গেছে, কিভাবে গেছে, উই ডু নট নো, বাট গেছে নিশ্চয়ই। না হলে পুরো বিশ্বব্যাপী একটা জনমত কি করে শেখ হাসিনা ভারতের মাটিতে বসে তৈরি করছে, যেটা প্রমাণের চেষ্টা করে যে বাংলাদেশে একটা উগ্রবাদের উত্থান হচ্ছে, বাংলাদেশ আর সেকুলার কান্ট্রি নাই, বাংলাদেশে এখন সংখ্যালঘুরা অপ্রেসড বা তারা নিরাপত্তাহীন। সেক্ষেত্রে আপনি মনে করছেন টাকাই তাদের অন্যতম শক্তি? টাকা তাদের একটা বিরাট শক্তি, এবং ভারতের মধ্যে আমি এক ধরনের পরাজয় বোধ এবং উন্মাদ হওয়ার লক্ষণ দেখতে পাচ্ছি। পরাজয়টা এ কারণে, এই যে ভারত ভেবেছে দক্ষিণ এশিয়ায় ভারত হচ্ছে দাদা, তারা একটার পর একটা রাষ্ট্র, বন্ধু রাষ্ট্রকে শত্রু রাষ্ট্রে পরিণত করেছে, কিন্তু তাদের শিক্ষা হয়নি। তাদের শেষ বন্ধু ছিল বাংলাদেশ, মানে বাংলাদেশের শেখ হাসিনা যখন ক্ষমতায় সেই সরকারটি, এবং তারা ভেবেছিল এটাই তাদের শেষ তাস, এবং এটাকে কোনোভাবেই তারা হারতে দিতে রাজি না। হারতে দিতে রাজি নয় বলেই 2014-এর মতো হাস্যকর ইলেকশন, 18-এর মতো ইলেকশন এবং 24-এর মতো ইলেকশন তারা চোখ বন্ধ করে সমর্থন করে গেছে। সেই হাসিনাকে যখন পালিয়ে যেতে হয়েছে, ভারতের পক্ষে সেটা হজম করা সত্যিই কঠিন ছিল। এবং এখন যেটা ভারতের, আমার মনে হয় যে ভারত যে জিনিসটা চাইছে সেটা হচ্ছে বাংলাদেশে এক ধরনের অস্থিতিশীলতা দেখিয়ে এই সরকারকে প্রতি মুহূর্তে তার লক্ষ্যচ্যুত করবার একটা চেষ্টা, যাতে এই সরকার কোথাও ফোকাস করতে না পারে, তাদের কাজ করতে না পারে, এই সরকারটি একটি সফল সরকার হিসেবে বিশ্ব দরবারের সামনে দাঁড়াতে না পারে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সারা বিশ্বব্যাপী অতি সম্মানিত ব্যক্তি, তিনি যাতে তার যেই লেজিটিমেসি আছে, তার যেই সমর্থন আছে, তার যেই জনপ্রিয়তা আছে বিশ্বব্যাপী, সেটা একটি প্রশ্ন। আমি তো মনে করি একটা অভূতপূর্ব ঐক্য আমরা লক্ষ্য করেছি। প্রতিটি দল তাদের নিজস্ব রাজনীতি আছে, নিজস্ব বক্তব্য আছে, নিজস্ব মতামত আছে। তারা কেউ মনে করে সংবিধান নতুন করে লিখতে হবে, কেউ মনে করে সংবিধান সংশোধন করলেই হবে, কেউ মনে করে এখনই নির্বাচন দরকার, কেউ মনে করে সংশোধনের পরে নির্বাচন দরকার। তারপরেও তো তারা একই প্ল্যাটফর্মে এসছে, এবং তারা সকলেই একতাবদ্ধ হয়েছে বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের সম্মান এবং মর্যাদার প্রশ্নে, এবং তারা একতাবদ্ধ হয়েছে মিথ্যার বিরুদ্ধে। দেখুন, মিস ইনফরমেশন না, ভারতের মিডিয়া আমি খুব মাইনিউটলি ফলো করছি, তারা ডিসইনফরমেশন দিচ্ছে, একটার পর একটা ডিসইনফরমেশন। তারা যেই গল্প বলছে সেই সঙ্গে যে ভিডিও চিত্র দেখাচ্ছে, সেই ভিডিও চিত্রটি 5ই অগস্টের আগে, অর্থাৎ তাদের পেয়ারের নেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় থেকে নিজের দেশের মানুষকে স্নাইপার গান দিয়ে মানে পাখির মতো হত্যা করেছে, সেই সময়কার ভিডিও তারা পাশে দেখাচ্ছে, আর ওইদিকে তারা বয়ান দিচ্ছে একটার পর একটা মিথ্যা। আপনি কি দেখেছেন এই যে একটা মুসলমান আইনজীবী নৃশংসভাবে স্লটার্ড হলো, মানে তাকে ভয়াবহ কায়দায় হত্যা করা হলো? আপনারা কি কোথাও, বাংলাদেশ তো ভাই 90% মুসলিম মানুষের দেশ, কোথাও কোনো উত্তেজনা, সংখ্যালঘুদের ব্যাপারে বিরূপ মন্তব্য, তাদের ছোট করে কথা, তাদের উপর আক্রমণ কোথাও হয়েছে? হয় নাই। দ্বিতীয়, আপনারা কি ভারতীয় মিডিয়াকে এই আইনজীবী হত্যার বিষয়টিকে বড় করে তুলে আনতে দেখেছেন? দেখেন নাই। কেন দেখছেন না সেই প্রশ্নগুলো আরো শুনবো। আপনারা চিন্ময়ের গ্রেপ্তারকে যেভাবে ভারত দেখিয়েছে, আমাদের মুসলিম আইনজীবী হত্যাকে তারা সেভাবে দেখায়নি। আমি একটা লাইন দিয়ে শেষ করি। আমাদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, চিন্ময় কিংবা যে মুসলিম ভাইটি আমার হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারা দুজনেই বাংলাদেশের নাগরিক। আমরা ধর্ম দিয়ে তাদের কাউকেই বিচার করছি না।
ভারতের বিষয়টা এরকম যে গত 15 বছর ভারত একটা বিষয় ভাবতে অভ্যস্ত হয়েছিল, বাংলাদেশ 7 বোন নয় 8ম বোন ভারতের, 7 সিস্টার না 8 সিস্টার্স এর একটা প্রদেশ হিসেবে তারা বাংলাদেশকে চিন্তা করেছে বলেই আজকে ভারতের এরকম দিশেহারা অবস্থা। না হলে একটা স্বাধীন সার্বভৌম দেশের সরকারে কে আসলো কে গেল, কে পালিয়ে যেতে বাধ্য হলো, কে তার দেশের মানুষের উপর গুলি চালিয়ে মানুষের ঘৃণা অর্জন করলো, সেটা তো আসলে ভারতের মাথা ব্যথা হওয়ার কথা না। কিন্তু ভারত যেহেতু বাংলাদেশকে এই 15 বছরে তার 8ম অঙ্গরাজ্য বলে ভাবতে অভ্যস্ত হয়ে গেছে, সুতরাং এটা ভারতকে ভীষণভাবে আঘাত করেছে এবং ভারতের মধ্যে এক ধরনের উন্মাদ প্রবণতা আমি লক্ষ্য করি। 2 হচ্ছে ভারতকে বন্ধু রাষ্ট্র বলে শেখ হাসিনা গলা ফাটাতো। বন্ধু রাষ্ট্র হচ্ছে সেটা ভারতের কথা যদি ধরি যে কিনা চারপাশে কাঁটাতারের বেড়া দিয়ে রাখে না, সেই কাঁটাতারের বেড়ার উপর আবার ফেলানি ঝোলে, এবং সেই সময়ে তৎকালীন মন্ত্রীদেরকে আমরা বলতে শুনেছি বাংলাদেশের মানুষ দায়ী, কারণ তারা রাতের বেলা গরু চুরি করে নিয়ে আসে, চোরাচালান সাথে যুক্ত হয় এবং সে কারণেই নাকি বিএসএফ তাদের গুলি করে মারতে বাধ্য হয়। অর্থাৎ এই যে বর্ডার কিলিং এর মতন নৃশংসতা, যেটাকে গার্ডিয়ান বলছে দক্ষিণ এশিয়ার বদ্ধভূমি, বাংলাদেশ এবং ভারতের সীমানা দক্ষিণ এশিয়ার বদ্ধভূমি, এই বদ্ধভূমিটা হয়েছে বাংলাদেশের মানুষের দোষে। এই সরকারকে আমি সাধুবাদ জানাই। এই সরকার আসবার পরে আমরা ভারতের সঙ্গে একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে চোখে চোখ রেখে কথা বলতে পারছি। আমরা ভারতের হাই কমিশনারকে তলব করে আনতে পারছি এবং এনে তার কাছে জবাবদিহিতা চাইতে পারছি। আমরা সারা কুককে ডেকে আনতে পারছি এবং বলতে পারছি যে আপনারা যে রিপোর্ট দিচ্ছেন সেই রিপোর্ট একেবারেই ভুয়া। এই সাধুবাদটুকু যদি এই সরকারকে দিতে আমরা কার্পণ্য করি, সেটা অবিচার করা হবে। এবং ভারতের পররাষ্ট্র সচিব 9 বা 10 তারিখে বাংলাদেশে আসবেন বৈঠকে, সচিব পর্যায়ে বৈঠকের জন্য। অ্যাবসলিউটলি আমাদের ভুলে গেলে চলবে না, ছোট্ট নেপাল তার একজন নাগরিককে হত্যার জন্য অজিত দোভালকে ক্ষমা চাইতে বাধ্য করেছিল, এবং ওলি কিন্তু তার প্রথম সফর, রাষ্ট্রীয় সফর চীনে করছে, ভারতে না। নেপাল যদি পারে, ভুটান যদি পারে, শ্রীলঙ্কা যদি পারে, মালদ্বীপ যদি পারে, ওয়াই নট বাংলাদেশ? আর 71-এর খোটা কথায় কথায় ভারত দেয়। ভারতের মনে রাখা উচিত 71 সালে তারা বাংলাদেশকে সহযোগিতা করেছে, কারণ 2 পাশে পাকিস্তান নিয়ে সংসার করা ভারতের জন্য খুব স্বস্তিদায়ক ছিল না, এবং বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করা ভারত তার নিজের স্বার্থে করেছে। ভারত, আপনি দেখেন ভারতে বিভিন্ন দল মত আছে এবং তারা পরস্পরের বিরুদ্ধে একেবারে মানে শোরগোল করে ফেলে, কিন্তু বাংলাদেশ হচ্ছে সেই ইস্যু, বাংলাদেশের ডিসইনফরমেশন হচ্ছে সেই ইনফরমেশন, যেই ডিসইনফরমেশনের ব্যাপারে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিজেপির নেতা শুভেন্দু পর্যন্ত কিংবা ধরুন কংগ্রেস পর্যন্ত আপনি সকলকে ঐক্যমতে আসতে দেখবেন। পলাতক হাসিনাকে কোলে করে ভারতে আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনি কিন্তু কংগ্রেস, বিজেপি কিংবা তৃণমূল কংগ্রেসকে কোনো অংশে ভিন্ন মত পোষণ করতে দেখবেন। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, জি আছে। ওনারা কি কোনো বিবৃতি দিয়ে বলেছে যে বাংলাদেশে যা হচ্ছে সেটা কখনোই রিলিজিয়াস ক্লিনজিং না? বাংলাদেশের সংখ্যালঘু কেবলমাত্র হিন্দু। এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে কূটনৈতিকভাবে তারা পর্যবেক্ষণ করছে, এবং তারাও যদি বলে তারাও পর্যবেক্ষণ করছে। ওনারা যদি, আজকে আমি 10 জন হিন্দু নাগরিক একটি চমৎকার বিবৃতি দিয়েছে, সেখানে তারা বলেছে ভারত তার যে রাজনীতি, হিন্দুত্ববাদের রাজনীতি, বিজেপির রাজনীতি, যেটা ধীরে ধীরে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসকেও গ্রাস করতে যাচ্ছে বলে কেউ কেউ মনে করে, সেই হিন্দুত্ববাদী রাজনীতিকে টিকিয়ে রাখবার জন্য বাংলাদেশকে স্রেফ একটা ভোটের কার্ড হিসেবে ব্যবহার করেছে, নাথিং মোর দ্যান দ্যাট। 10 জন ইন্ডিভিজুয়াল নাগরিক যদি এ কথা দাঁড়িয়ে বলতে পারে, কেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ কিংবা এই ধরনের যেই সংখ্যালঘুদের জোট বা মানে ইয়েটা আছে, অর্গানাইজেশন গুলো আছে, তারা কেন একযোগে আওয়াজ তুলছে না? বাংলাদেশ কি মনে হয় বোধোদয় আসবে? এই ঐক্য পরিষদের মধ্যে কি বোধোদয় আসবে? বাংলাদেশের সম্মান কি তাদের সম্মান নয়? যতক্ষণ পর্যন্ত না তারা বাংলাদেশকে নিজের দেশ বলে ভাবতে পারছে, যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের বিরুদ্ধে যেই মিথ্যা প্রোপাগ্যান্ডা, ডিসইনফরমেশনের চাষ করছে ভারত, সেটা তাদের গায়েও এসে লাগছে, ততদিন পর্যন্ত আসলে আমরা কি ভাববো? তারা কি প্রত্যেকে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের কাছেই বিক্রি হয়ে যাচ্ছে? খুবই খুবই ভয়ঙ্কর কথা। আপনি দেখুন ভারতে আমরা কি বলতে শুনছি, তারা আমাদের ভিসা দেবে না, ভালো কথা। বিবিসি রিপোর্ট বলছে কলকাতায় যে শপিং মলগুলো আছে অর্ধেক বিক্রি বাটা কমে গেছে, নিউ মার্কেট বন্ধ হওয়ার দশা।
চিকিৎসা দেবে না। আমরা কি ফ্রি চিকিৎসা নেই? আমাদের বহু ভালো ভালো দেশ আছে যেখানে গিয়ে আমরা চিকিৎসা নিতে পারবো। ভাই পয়সা, গাটের পয়সা খরচ করি তো চিকিৎসা নেই। ভারত দেবে না, আর কোনো দেশ দেবে? ভারত বলছে যে তারা আমাদেরকে এই দেবে না, সেই দেবে না, পেঁয়াজ দেবে না, কি বলে স্থলবন্দর বন্ধ করে দেবে। বন্ধ করে দেখ, পেঁয়াজ আমরা অন্য কোনো দেশ থেকে আনবো। দেখুন, ভারতের ভাব দেখলে মনে হয় বিনা পয়সায় তারা পেঁয়াজ দেয়, বিনা পয়সায় তারা চিকিৎসা করায়, বিনা পয়সায় আমরা গিয়ে তাদের দোকান থেকে জিনিসপত্র নিয়ে আসি। বিষয়টা তেমন না।